শুরু হলো শোকের মাস আগস্ট। সহিংসতার তদন্তে জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী। অনাস্থা কাটাতে দরকার রাজনৈতিক দূরদর্শিতা ও তরুণ প্রজন্মের মনোজগতের পরিবর্তন, বলছেন বিশ্লেষকরা। নির্ধারিত দামের চেয়ে বেশি দামে ডলার বিক্রি করলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। Sponsored by Aviva Finance Limited. দেখছেন এটিএন নিউজ। সকাল ৯টা নিউজ আওয়ারের সঙ্গে আছি আমি সাজিয়া আফরিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামগুলো, এবারে বিস্তারিত। মধ্য জুলাই থেকে সহিংসতায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৫০ মানুষ। সেই শোকে জাতিকে স্তব্ধ রেখেই শুরু হলো শোকের মাস আগস্ট। এই মাসে পৃথিবীর নৃশংসতম রাজনৈতিক হত্যাকাণ্ডের মুখোমুখি হতে হয়েছিল বাংলাদেশকে। শোক ও কলঙ্কের আগস্ট এবং এর প্রেক্ষাপট মনে করিয়ে দিচ্ছেন আরাফাত সিদ্দিকী। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে ঢাল করে দুর্বৃত্তরা মধ্য জুলাইয়ে যে তাণ্ডব চালিয়েছে তার দগদগে ক্ষত এখনও বয়ে বেড়াচ্ছে পুরো জাতি। ১৬ জুলাই থেকে শুরু হওয়া সহিংসতায় একে একে ঝরে পড়ে শিক্ষার্থী, সাধারণ খেটে খাওয়া মানুষ, সাংবাদিক, পুলিশসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রাণ। এমনকি বাসার ছাদে বাবার কোলের শিশুটিও রেহাই পায়নি। জাতীয়ভাবে বাঙালি যখন সেই শোকে মুহ্যমান, স্তব্ধ আতঙ্কে, অনলাইনে দেখা নির্মমতার চিত্র যখন ট্রমায় ফেলেছে পুরো জাতিকে, তখন অতীতের রাজনৈতিক সহিংসতার আরও দুঃসহ স্মৃতি নিয়েই শুরু হলো শোকের মাস আগস্ট। লড়াকু বাঙালির স্বাধীনতার গৌরব মাটিতে মিশেছিল এই আগস্ট মাসেই। স্বাধীনতার মাত্র ৩.৫ বছরের মাথায় ৭৫-এর ১৫ই আগস্ট বাংলাদেশ হারিয়েছে তার বনস্পতিকে। সেদিন সপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছিল নরপশুর দল। সেই সাথে রক্তাক্ত হয়েছিল মানচিত্র, ভুলণ্ঠিত হয়েছিল মুক্তিযুদ্ধের আদর্শ এবং চেতনা। ৭৫-এর সেই নৃশংসতা আর স্বৈরাচারী শাসন কাটিয়ে যখন সবেমাত্র ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ, তখন এই আগস্ট মাসেই গণতান্ত্রিক রাজনৈতিক ধারায় বুনে দেওয়া হয়েছিল চির অবিশ্বাসের আরেক বিষবৃক্ষ। ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যা করতে ভয়াবহ গ্রেনেড হামলা চালায় ৭৫-এর নরপিশাচদের উত্তরসূরিরা। রাষ্ট্রযন্ত্রের পৃষ্ঠপোষকতায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সেই গ্রেনেড হামলায় তখনকার বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা প্রাণে বেঁচে গেলেও ঝরে পড়েছিল অন্তত ২৪টি তাজা প্রাণ। ২১ আগস্ট গ্রেনেড হামলা দেশের গণতান্ত্রিক ধারায় যে অবিশ্বাসের জন্ম দিয়েছে, আজও তার মাসুল দিতে হচ্ছে পুরো জাতিকে। তবে শত ষড়যন্ত্র আপামর বাঙালিকে বিভ্রান্ত করতে পারেনি, আর তাই আজও আগস্ট মাস এলে শোক নামে বাঙালির অন্তর জুড়ে। তাই প্রত্যাশা, আগস্টের শোক রূপান্তরিত শক্তি হয়ে জুলাইয়ের ট্রমা থেকে মুক্তি দেবে আপামর বাংলাদেশিকে। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা। কোটা আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও প্রাণহানির ঘটনার সুষ্ঠু তদন্ত করতে জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকালে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪-এর উদ্বোধনী অনুষ্ঠানে এমনটা জানিয়ে তিনি বলেন, এই সহিংসতায় ধ্বংস হওয়া স্থাপনা হয়তো আবারও নির্মাণ করা যাবে, তবে যে প্রাণগুলো ঝরে গেল তা কে ফিরিয়ে দেবে? রেজওয়ান ফয়েজের রিপোর্ট। সবাই তোমাদের ভালো কাজ দেখে। ভরবো মাছে মোদের দেশ, গর্ব স্মার্ট বাংলাদেশ। এই প্রতিপাদ্য নিয়ে মঙ্গলবার শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪। বুধবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে মৎস্য খাতে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ ৭টি ক্যাটাগরিতে ২২ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক ২০২৪ দেয়া হয়। প্রধানমন্ত্রী তার বক্তব্যের শুরুতেই কোটা আন্দোলন এবং এ সময় হওয়া সহিংসতা ও প্রাণহানির প্রসঙ্গ আনেন। যেহেতু স্বজন হারিয়েছি, আমি জানি কষ্ট, তাই আমি
যারা আপনজন হারিয়েছেন তাদের প্রতিও আমার সহমর্মিতা জানাচ্ছি। কোনো স্থাপনা ধ্বংস করেছে, স্থাপনা যেগুলি ধ্বংস করেছে সেগুলি তো পুনর্গঠন করা যাবে, কিন্তু যে প্রাণগুলি ঝরে গেল সেগুলি তো আমরা ফিরে পাবো না। কোটা আন্দোলনের নামে এমন ঘটনা ঘটবে আর এতগুলো তাজা প্রাণ ঝরে যাবে এমনটা কখনো ভাবতে পারেননি বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। আমি কোনোদিন ভাবতে পারিনি যে এই সময় এই ধরনের একটা অবস্থার সৃষ্টি হবে আর সেখানে এতগুলি তাজা প্রাণ যাবে। যে বাংলাদেশ এখন মাথা উঁচু করে কথা বলতে পারে, দাঁড়াতে পারে, বিশ্ব সম্মানের সাথে দেখে, সেই বাংলাদেশে আবার রক্ত ঝরবে, আবার এই ধরনের অস্বাভাবিক অবস্থার সৃষ্টি হবে। দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন সম্পদ নষ্ট করে ও আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি নষ্ট করে কার লাভ হলো তা ভেবে দেখতে দেশবাসীকে আহ্বান জানান তিনি। দেশের অর্জনকে নষ্ট করা, আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করা, কে কি অর্জন করলো সেটাই আমার প্রশ্ন। সহিংসতা ও প্রাণহানির ঘটনার সুষ্ঠু তদন্ত করতে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থার সহায়তা নেওয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রী। জাতিসংঘের কাছে আবেদন করেছি যে আমরা আন্তর্জাতিকভাবে বিভিন্ন সংস্থা আছে, বিশেষ করে বিদেশে, তাদের কাছে আমরা সহযোগিতা চাই যে এই ঘটনার যথাযথ সুষ্ঠু তদন্ত এবং যারা এর সঙ্গে দোষী তাদের সাজার ব্যবস্থা। রেজওয়ান পয়েজ, এটিএন নিউজ, ঢাকা। কোটার বিষয়ে আদালতের রায়, সেই অনুযায়ী সরকারের সিদ্ধান্ত, বলতে গেলে সফলতা পেয়েছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা। চলমান সহিংসতা এবং হত্যার বিচার নিয়ে কথা বলছে সরকারও, তবুও আস্থা পাচ্ছে না তরুণ প্রজন্ম। কেন এত অনাস্থা, জানাচ্ছেন ফেরদৌস রহমান। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ছাত্রদের আন্দোলন হঠাৎ করেই সরকার বিরোধী স্লোগানে মুখর হয় 15 জুলাই রাতে। পরদিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগের ভূমিকা আন্দোলনকে সহিংস করে তোলে। এরই মধ্যে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ নিহত হওয়ার ঘটনায় উত্তাল হয়ে ওঠে দেশ। বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সঙ্গে জামাত শিবির যুক্ত হলে আন্দোলন সহিংস মোড় নেয়। কোটা সংস্কার আন্দোলনকারীদের সরকার পতনের দাবি ছিল না, তবু কেন এত অনাস্থা? সিনিয়র সাংবাদিকরা মনে করেন এখানে দায়ী তরুণ প্রজন্মকে নিয়ে দূরদর্শিতার অভাব, সেই সঙ্গে সরকারের রাজনৈতিক ব্যর্থতাও। সরকারকে এটা স্বীকার করতে হবে যে তাদের ভুলের কারণে আজকে এই যে জাতির এত ক্ষতি এটা হওয়ার সুযোগ পেয়েছে। আপনি প্রথম কয়েকদিনের মধ্যেই যদি এই কোটার সমস্যাটা সমাধান করে দিতেন, তারপরে যদি হতো, তাহলে কিন্তু সরকারের প্রতি মানুষের সহানুভূতি থাকতো যে তারা করেছে, চেষ্টা করেছে। কিন্তু এখন দেখছে যে না, তারা উপেক্ষা করেছে এবং সেই উপেক্ষার সুযোগ সবাই নিয়েছে। তরুণ প্রজন্মকে আস্থায় ফেরাতে হলে এখনো যা করা দরকার দৃশ্যমান তেমন কিছুই হচ্ছে না, ফলে অনাস্থা আরও বাড়ছে বলেও মনে করেন বিশ্লেষকরা। এখন আরও নতুন নতুন বিষয় যুক্ত করে এটিকে যত বেশি তালিকা লম্বা করা হবে ততই কিন্তু সংকট আরও বাড়বে। আমার ধারণা উভয় পক্ষের উচিত, সরকারেরও উচিত, তাদের সঙ্গে এই মুহূর্তে আমি মনে করি যে আন্দোলনত যে কজন আছেন তাদের সঙ্গে সরকারের একটা ডায়লগ হলে সমস্যা কি। আবু সাইদের মৃত্যুর ঘটনা নিয়ে যদি একটি সঠিক নিরপেক্ষ তদন্ত হয় এবং সেখানে যদি কাউকে দোষী সাব্যস্ত করা হয়, সমস্যাটা কি? এবং এই তদন্তগুলো হলে তখন বিশ্বাসযোগ্যতাটা বাড়বে। আমি প্রধানমন্ত্রীর একটা জায়গায় আমি অভিনন্দন জানাই যে তিনি বলছেন আমরা প্রয়োজনে যে কোনো তদন্ত করবো, জাতিসংঘের সহায়তা হলেও নিব। এটি একটি পজিটিভ অ্যাপ্রোচ। এই অনাস্থা কাটাতে হলে রাজনৈতিক দূরদর্শিতার যেমন প্রয়োজন, তেমনি তরুণ প্রজন্মের মনোজগতের পরিবর্তনও দরকার। ভালো কিছু করার জন্য এখনো রাজনৈতিক দল, রাজনৈতিক আদর্শ আমাদের মানুষের কাছে আস্থাভাজন হয়ে ওঠেনি। সবাইকে আত্মসমালোচনায় আসতে হবে। উভয় পক্ষের মধ্যে একটা বিশ্বাসযোগ্যতা আনা দরকার, নাহলে কিন্তু দেখবেন যে এর ফাঁক দিয়ে অনেক অপরাধী চক্র নানা অপকর্ম করবে, যেটি বর্তমানে ঘটছে বলে আমার ধারণা। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা। জামায়াত শিবিরকে নিষিদ্ধ করার প্রক্রিয়া চলছে, যে কোনো সময় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। জামায়াত শিবিরকে নিষিদ্ধ করা হবে বলে 14 দলের সভায় রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া হয় গত সোমবার।
নির্বাহী আদেশে জামায়াতকে নিষিদ্ধ করে বুধবার প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছিলেন আইনমন্ত্রী আনিসুল হক। এ নিয়ে তার কাছে জানতে চাইলে তিনিও নির্দিষ্ট করে কিছু জানাননি। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী বুধবার দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সচিবালয়ে স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, পুলিশ প্রধান এবং পুলিশের বিশেষ শাখার প্রধানের সঙ্গে বৈঠক করেন। পরে তিনি সাংবাদিকদের জানান, জননিরাপত্তা আইনে জামায়াতকে নিষিদ্ধ করার প্রক্রিয়া চলছে। আমরা বললাম তো এটা প্রক্রিয়াধীন। আমরা এই যে কোনো সময় কোন আইন কোন কিছুতে এগুলি সবগুলি নিয়ে চলছে, কাজ চলছে। যে কোনো সময় হয়তো সিদ্ধান্ত আসলেই আমরা ঘোষণা দিতে পারবো। তো এত ডিটেল আমি দিতে পারবো না, এটা প্রক্রিয়াধীন আছে। যে কোনো সময় আসবে আমরা প্রজ্ঞাপন জারি করব। বদলি করা হয়েছে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদকে। ডিবি প্রধানের দায়িত্ব থেকে সরিয়ে তাকে ক্রাইম অ্যান্ড অপারেশনস অতিরিক্ত কমিশনার করা হয়েছে। ঘটনা শুক্রবারের। কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের ৩ জন নিরাপত্তাহীনতায় ভুগছিলেন দাবি করে তাদের ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়। পরদিন সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ এবং রোববার নুসরাত তাবাসসুমকেও নেওয়া হয় সেখানে। রোববার রাতেই ডিবি কার্যালয়ে ৬ সমন্বয়কারীর একটি ভিডিও চিত্র প্রকাশ করা হয়, যেখানে দেখা যায় কোটা সংস্কার আন্দোলনের ৬ সমন্বয়ক সকল আন্দোলন স্থগিত করেছেন। এরপর মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন আর রশিদের সাথে খাওয়ার একটি ভিডিও প্রকাশ করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টি স্বাভাবিক ঘটনা হিসেবে নেননি নেটিজেনরা। সোমবার ক্ষোভের প্রতিফলন দেখা যায় হাইকোর্টেও। একটি আবেদনের শুনানিতে ২ বিচারপতির বেঞ্চ এর সমালোচনা করেন। হাইকোর্ট মন্তব্য করেন, ডিবি অফিসে যাকে তাকে ধরে নিয়ে খাবার টেবিলে বসিয়ে এভাবে জাতির সঙ্গে মশকরা করবেন না। ভাতের টেবিলে বসে ছবি তুলে এটাই করেন, আপনি কি এটা মশকরা পাইছেন? ঠিক এই মশকরা ল্যাঙ্গুয়েজটা ইউজ করছে। সেদিন গোয়েন্দা কার্যালয়ে হাইকোর্টের এই উষ্মা প্রকাশ সম্পর্কে হারুনের বক্তব্য জানতে চেয়েছিলেন সাংবাদিকরা, তবে সে প্রশ্নের উত্তর এড়িয়ে যান তিনি। ডিবি একটি আস্থার জায়গা, সেখানে কাউকে জোর করে সেখানে রাখা হয় না। গত বছর বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়কে তুলে ডিবি কার্যালয়ে নিয়ে আপ্যায়নের দৃশ্য ভাইরাল হয়। এরপর টানা ১ বছর গোয়েন্দা কার্যালয়ে সেখানে অভিযোগ নিয়ে যাওয়া অনেককেই আপ্যায়িত করেছেন অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন। সেসব আপ্যায়নের ছবি ও ভিডিও ফুটেজ নিয়ে সমালোচনা হলেও এবার তা গড়ালো বদলিতে। ডিবি থেকে আলোচিত এ পুলিশ কর্মকর্তার গন্তব্য এখন ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশনসের অতিরিক্ত কমিশনার হিসেবে। তার জায়গায় এসেছেন অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আশরাফুজ্জামান। জাহিদ হোসেন, এটিএন নিউজ, ঢাকা। এবারে দেখব আজকে সংবাদপত্র নিয়ে আমাদের নিয়মিত আয়োজন পত্রিকার পাতায়। শুরুতেই আমার হাতে যে পত্রিকাটি আছে সেটি হচ্ছে প্রথম আলো। প্রথম আলোতেই তারা প্রথমে যে শিরোনামটি করেছে সেটি হচ্ছে মানুষের মৃত্যু সন্ত্রাসীদের গুলিতে, বলছে পুলিশ। ঢাকায় ৬৪ জনের মৃত্যুতে পুলিশের ৩৪ মামলায় বলা হয় আন্দোলনের আড়ালে থাকা সন্ত্রাসী বা দুষ্কৃতিকারীদের গুলিতে মৃত্যুগুলো হয়েছে। পাশাপাশি সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রীর একটি বক্তব্য নিয়ে জামায়াত শিবিরকে নিষিদ্ধের ঘোষণা যে কোনো সময়, এটি নিয়ে একটি শিরোনাম এসেছে। এবারে যাচ্ছি সমকালে। সমকালের শিরোনাম আকারে এসেছে কর্মসূচিতে পুলিশের বাধা, সংঘর্ষ, আটক শতাধিক, বিভিন্ন স্থানের শিক্ষার্থী সহ আহত ৯০। মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে আসা শিক্ষার্থীকে এভাবেই নির্যাতন চালিয়ে ধরে নিয়ে যায় পুলিশ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকার। এবার যাচ্ছি কালের কণ্ঠে। কালের কণ্ঠে বড় আকারের শিরোনাম আকারে এসেছে জামায়াতের সন্ত্রাসী নেতাদের তালিকা হচ্ছে। সন্ত্রাসবাদে যুক্ত নেতাদের রাজনীতিতে অংশগ্রহণ ঠেকাতে এই তালিকা। পাশাপাশি সহিংসতার সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাই কমিশনারের সাক্ষাৎ। এবারে দৈনিক ইত্তেফাক। দৈনিক ইত্তেফাকের শিরোনাম আকারে এসেছে শোকাবহ আগস্ট, বাঙালির শোকের মাস শুরু এবং শিক্ষা কার্যক্রম নিয়ে নানা চিন্তা, সবার আগে এইচএসসি পরীক্ষা শেষ করার পরিকল্পনা।
এবার যাচ্ছি যুগান্তরে। যুগান্তরে শিরোনাম আকারে এসেছে জামায়াত শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন যে কোনো সময়, সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী। সন্ত্রাস দমন আইন 2009 অনুসারে দলটির অতীত ও বর্তমান অপরাধের আলোকে নিষিদ্ধ করা হচ্ছে। বাংলাদেশ প্রতিদিনে যাব, যেখানে শিরোনাম আকারে এসেছে ইরানে মিসাইল হামলায় হামাস প্রধান নিহত এবং শ্রীলঙ্কার মতো সরকারের উৎখাতের পরিকল্পনা ছিল প্রধানমন্ত্রী। যাচ্ছি দৈনিক কালবেলাতে শিরোনাম আকারে এসেছে একের পর এক ধাক্কা শিক্ষায়, কাটেনি করোনাকালীন শিখন ঘাটতি, এখনও পূর্ণাঙ্গ সিলেবাসে ফেরেনি এইচএসসি, 3 বছর এসএসসি হয়েছে সংক্ষিপ্ত সিলেবাসে। এবং মার্চ ফর জাস্টিস কর্মসূচি ঘিরে ফের উত্তেজনা। দেশ রূপান্তরের শিরোনাম আকারে এসেছে রেকর্ড মামলা, রেকর্ড আসামি, পাশাপাশি বাধা পেরিয়ে বিক্ষোভ শিক্ষার্থীর সঙ্গে শিক্ষক। আজকের পত্রিকাতে যাচ্ছি, যেখানে শিরোনাম আকারে এসেছে আবারও চড়াও পুলিশ এবং অংশীদারত্ব চুক্তির আলোচনা স্থগিত করল ইইউ। বণিক বার্তাতে যাচ্ছি, বণিক বার্তায় শিরোনাম আকারে এসেছে অংশীদারত্ব এবং সহযোগিতা চুক্তি নিয়ে বাংলাদেশের সঙ্গে আলোচনা স্থগিত করেছে ইইউ এবং পাশাপাশি হামাসের প্রধান ইসমাইল হানিয়া ইরানে নিহত। এবার যাচ্ছি দ্য ডেইলি স্টারের শিরোনাম আকারে এসেছে পুলিশ ব্লক মার্চ ফর জাস্টিস, এটি বড় আকারে শিরোনাম আকারে এসেছে। এবং দ্য বিজনেস স্ট্যান্ডার্ডে শিরোনাম আকারে এসেছে ইউএন আস্ক কামাল ওয়াই আর্মি ইউজড ইউএন মার্কড ভেহিকলস ডিউরিং ভায়োলেন্স, পাশাপাশি ইট ওয়াজ অলমোস্ট এ টেররিস্ট অ্যাটাক, পিএম হাসিনা অন কোটা ভায়োলেন্স। এ ছিল আমার হাতে পাওয়া সংবাদপত্রের প্রধান শিরোনাম নিয়ে আমাদের প্রতিদিনকার আয়োজন পত্রিকার পাতায়। নরসিংদী জেলা কারাগারে সন্ত্রাসী হামলা এবং কয়েদি পালানোর ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে ৭৭ জনকে বরখাস্ত করা হয়েছে। এদের মধ্যে ৬৭ জন কারারক্ষী এবং অন্যান্য পদের ১০ জন। বুধবার এ তথ্য নিশ্চিত করে নরসিংদী জেলা কারাগারের বর্তমান জেল সুপার শামীম ইকবাল জানান, বরখাস্তের পাশাপাশি প্রত্যেকের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে। গত ১৯ জুলাই নরসিংদী জেলা কারাগারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দুষ্কৃতকারীরা। তারা ৯ জঙ্গিকে ছিনিয়ে নিয়ে যায় এবং আরও ৮১৭ কারাবন্দীকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেয়। অস্ত্রাগার থেকে লুট হয় ৮৫টি আগ্নেয়াস্ত্র, ৮,০০০-এর বেশি গুলি এবং প্রায় ১৮ লাখ টাকা। পুড়িয়ে ধ্বংস করে দেয়া হয় জেলখানা। পালিয়ে যাওয়া আসামিদের আত্মসমর্পণ করতে ২১ জুলাই রাত থেকে নরসিংদী জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। বুধবার পর্যন্ত ৫৯৭ জন কারাবন্দী স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন। লুট হওয়া ৪৯টি অস্ত্র ও ১,০৯১টি গুলি উদ্ধার করা হয়েছে। স্বল্প পরিসরে শুরু হয়েছে ট্রেন চলাচল। সকাল ৮টায় চাঁদপুরের উদ্দেশ্যে চট্টগ্রাম স্টেশন ছেড়ে যায় সাগরিকা এক্সপ্রেস। এরপর সকাল ৯টা ৪৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে কর্ণফুলী এক্সপ্রেস। চট্টগ্রাম রেল স্টেশনে আছেন প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজ, বিস্তারিত জানতে যুক্ত হচ্ছি তার সঙ্গে। মনিরুল ইসলাম পারভেজ, আপনি আমাদেরকে এই মুহূর্তে আসলে জানাবেন যাত্রীদের চাপ কেমন দেখতে পাচ্ছেন, যেহেতু অনেকদিন পর স্বল্প পরিসরে শুরু হয়েছে ট্রেন চলাচল, কি অবস্থা দেখতে পাচ্ছেন সেখানে? ধন্যবাদ সাজিয়া। চট্টগ্রামে যে নাশকতা শুরু হয়েছিল দীর্ঘ ১২ দিন পর চট্টগ্রামে আজকে সকালেই প্রথম একটি স্বল্প পরিসর ট্রেন ছেড়ে গিয়েছে। সেটি হচ্ছে সাগরিকা এক্সপ্রেস। সেটি ৮টায় এখান থেকে ছেড়ে গিয়েছে এবং সেটি চাঁদপুর গিয়ে পৌঁছাবে এবং বিকেল নাগাদ। তবে আজকে যে ট্রেন যাচ্ছে, এখন আমার পেছনে যে ট্রেনটা আপনি দেখতে পাচ্ছেন, যাত্রীর সংখ্যা একটু কম রয়েছে। সকালে প্রচুর বৃষ্টি হচ্ছে, গুড়ি বৃষ্টি হচ্ছে, যার কারণে আমরা যাত্রীর সংখ্যা একটু কম দেখতে পেয়েছি। আর প্রচারণাও কম ছিল। রেল থেকে গতকাল রাতে এই নির্দেশনাটি আসে যে স্বল্প পরিসরে ট্রেন ছাড়া হবে, যার কারণে অনেক হয়তো জানতে পারেনি যে ট্রেন সার্ভিস চালু হয়েছে। আর ট্রেন যেহেতু শুরু হয়েছে, এটি আমাদের জন্য একটি সুখবর। চট্টগ্রামে যারা বিশেষ করে ট্রেনে যাতায়াত করেন, তারা কিন্তু স্বল্প ভাড়ায়, যেমন এই ট্রেনটি যদি ঢাকায় যায়, একজন মানুষ ১২০ টাকা দিয়ে সে চলে যেতে পারে। অর্থাৎ স্বল্প ভাড়ায় যারা বিভিন্ন জায়গায় যায়, তাদের জন্য এই ট্রেন সার্ভিসটি অনেক জনপ্রিয় এবং স্বল্প ভাড়া তারা যাতায়াত করতে পারে, যার কারণেই প্রচুর ভিড় হয়। তবে মানুষ যদি জানতো না যে ট্রেনটি চালু হয়েছে, যার কারণে একটু যাত্রী সংখ্যা কম রয়েছে। তো আমি একটু যুক্ত করে নিই একজন যাত্রী, আপনারা তো কর্ণফুলী যাচ্ছেন ঢাকায়, এই যে ট্রেন চালু হলো, আপনাদের কাছে কেমন লাগছে বা কি বলবেন আসলে? না, ভালো হচ্ছে, মানে একটু জোরে বলেন। হ্যাঁ, দীর্ঘদিন যাবৎ গাড়ি বন্ধ ছিল, এখন মানুষের যাতায়াতের সমস্যার কারণে এখন ট্রেন চলতেছে। এখন আমরা
রেলওয়ে কর্তৃপক্ষ থেকে জানতে পারছি আজকে ট্রেনটা চালু হয়েছে, এই জন্য আমরা যাওয়ার জন্য আমরা স্টেশনে এসেছি। যে আপনি শুনছিলেন একজন যাত্রী ওনারা খবর পেয়ে এসেছেন, এভাবে অনেকে যাচ্ছেন, এটা অনেকগুলো স্টেশনে থামে এবং এরপরে চট্টগ্রাম থেকে নাজিরহাট আরেকটি ট্রেন যাবে, অর্থাৎ মাত্র 3টি ট্রেন দিয়েই আজকে এই ট্রেনের যে যাত্রা সেটা কিন্তু শুরু হয়েছে। সাজিয়া। পারভেজ, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রাম রেল স্টেশনে স্বল্প পরিসরে শুরু হয়েছে ট্রেন চলাচল এবং সেই বিষয়ে সার্বিক খবরাখবর জানাচ্ছিলেন সেখানকার প্রতিনিধি মনুল ইসলাম পারভেজ। কুড়িগ্রামের বিলুপ্ত ছিটমহল দাসিয়ার ছড়ায় আনন্দ আয়োজনের মধ্য দিয়ে ছিটমহল বিনিময়ের 9 বছর পূর্তি উদযাপন করেছে বাসিন্দারা। 1 আগস্টের প্রথম প্রহরে দাসিয়ার ছড়া বাজারে 68টি মোমবাতি জ্বালিয়ে ও কেক কেটে ছিট বিনিময়ের এ দিনটিকে স্মরণ করেন এলাকার মানুষ। এর আগে এক আলোচনা সভাও অনুষ্ঠিত হয়। 2015 সালের 31 জুলাই রাত 12:01 বাংলাদেশ ও ভারতের 162টি ছিটমহল স্ব দেশের সাথে একীভূত হয়। ছিটমহল বিনিময়ে বাংলাদেশ পায় 111টি ছিটমহলের 17,258 একর জমি এবং ভারত পায় 51টি ছিটমহলের 7,110 একর জমি। 1974 সালে ইন্দিরা মুজিব চুক্তির আলোকে এ ছিটমহল বিনিময় কার্যকর করা হয়। এবার দেখবেন বিজনেস নিউজ প্রেজেন্টেড বাই পূবালী ব্যাংক পিএলসি। খোলা বাজারে ডলারের দামে হঠাৎ অস্থিরতা। নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে ডলার। মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশনের হুঁশিয়ারি, বাড়তি দাম নিলে বাতিল হবে লাইসেন্স। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন রেমিটেন্স প্রবাহ বাড়লে কমবে ডলারের বিনিময় মূল্য। মাহাদি সেকেন্দারের রিপোর্ট। কারফিউ ও ইন্টারনেট বন্ধের প্রেক্ষাপটে জুলাইয়ে কমেছে রেমিটেন্স প্রবাহ, ফলে প্রবাহ বাড়াতে বাড়তি দামে ডলার কিনছে ব্যাংক, যার প্রভাব পড়েছে খোলা বাজারেও। রাজধানীতে খোলা বাজারে ডলার বিক্রি হচ্ছিল 124 থেকে 125 টাকায়। আবার ডলার কিনতে গিয়ে অনেকে ফিরছেন খালি হাতে। অনেক মানি চেঞ্জার্স আটকে রাখছে ডলার। ঘুরতেছি, বিভিন্ন মানি এক্সচেঞ্জে যাচ্ছি, ওরা বলতেছে ডলার নাই। স্টকে আমাদের যা আছে ওইটা দেওয়া যাবে। আপনার স্টকে কত আছে? আমাদের স্টক কত জানেন? $200 আছে। ডলার আমাদের কাছে নাই। ডলার সংকটে খোলা বাজারে অস্থিরতা বলে মনে করছে মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশন। তবে ডলারের বিনিময় মূল্য 119 টাকার বেশি নিলে ব্যবস্থা নেয়ার আশ্বাসও তাদের। সেন্ট্রাল ব্যাংকের নির্দেশনায় আমরা যেটা বলেছি যে আমরা 119 টাকা রেট নির্ধারণ করে দিলাম। এটা প্রেসার থাকলে কি হবে, কেউ অনৈতিক সুবিধাটা নিতে পারবে না। অতিরিক্ত রেট নেই, ইনভেস্টিগেশন হবে, তদন্ত হবে, যখন বেরোয় যাবে তখন যদি সে দোষী পরিণত হয় তাহলে তার লাইসেন্স বিনা নোটিশে সেন্ট্রাল ব্যাংক বাতিল করে দেবে। বিশ্লেষকরা বলছেন দেশের চলমান অস্থিরতার প্রভাব পড়েছে ডলারের দামে। ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ রয়েছে, সেটা কিন্তু এখন ধারণা করা হচ্ছে যে কিছুটা কমে গেছে, এবং সেট কমে যাওয়াটা যদি $1 বিলিয়ন কম হয় তাহলে কিন্তু একটা বড় ইম্প্যাক্ট পড়বে বাজারে, এটাই স্বাভাবিক। এবং এই তথ্যটা কিন্তু যারা মানি এক্সচেঞ্জের ওনার তারা ভালো জানেন আমাদের চাই। বৈদেশিক মুদ্রা এখন আসা শুরু করেছে। আমি আশা করি যে আগামী হয়তো 1 থেকে 2 সপ্তাহের মধ্যে পরিস্থিতি আবার স্বাভাবিক পর্যায়ে চলে যাবে। তারপরে কিন্তু হঠাৎ করে যে চড়া হয়ে গেছে বাজার, সেটা যে আবার এত বেশি কমে আসবে এবং এটাও হয়তো ভাবা ঠিক হবে না। ডলারের বাজার স্থির রাখতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ানোর তাগিদ তার। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা। এবারে মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ, সুজলা সুফলা। নরসিংদী জেলায় বাণিজ্যিক ভিত্তিতে চাষ হচ্ছে এক সময়ের কদরহীন ফল লটকন। জেলার শিবপুর, বেলাবো, মনোহরদী ও রায়পুরা উপজেলায় দিন দিন বাড়ছে লটকনের চাষ। দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি হচ্ছে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। রোপণের 3 বছরের মধ্যে গাছে ফল আসে। টানা 25 থেকে 30 বছর ফল পাওয়া যায়। রোগবালাই নেই বললেই চলে। পরিচর্যাও করতে হয় কম। ফল কাঁচা থাকতেই পাইকাররা বাগান কিনে নেন। অন্যান্য ফসলের তুলনায় লাভ কয়েক গুণ বেশি পাওয়া যায়। বাজারে আকার ভেদে প্রতি কেজি লটকন বিক্রি হচ্ছে 80 টাকা থেকে 150 টাকায়।
এবারে দেশের বাইরের খবর। কমলা হ্যারিস কৃষ্ণাঙ্গ নাকি ভারতীয়? এবার কমলার জাতিগত পরিচয় নিয়ে বর্ণবাদী মন্তব্য করেছেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। বুধবার যুক্তরাষ্ট্রের শিকাগোতে কৃষ্ণাঙ্গ সাংবাদিকদের সংগঠন ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ ব্ল্যাক জার্নালিস্ট কনভেনশনে ট্রাম্প এমন মন্তব্য করেন। এ সময় মঞ্চে থাকা 3 জন কৃষ্ণাঙ্গ নারী সাংবাদিকদের করা প্রশ্নে ট্রাম্প ডেমোক্রেটিক পার্টির মনোনীত প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের জাতিগত পরিচয় নিয়ে পাল্টা প্রশ্ন তোলেন। ট্রাম্প মিথ্যাভাবে দাবি করেন কমলা হ্যারিস সম্প্রতি তার এশিয়ান আমেরিকান ঐতিহ্যের ওপর জোর দিয়েছিলেন, অথচ এর আগে কমলা নিজেকে একজন কৃষ্ণাঙ্গ বলেছিলেন। এদিকে ট্রাম্পের এমন বর্ণবাদী মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন হোয়াইট হাউস। অন্যদিকে হিউস্টনে কৃষ্ণাঙ্গদের এক সভায় কমলা হ্যারিস ট্রাম্পের মন্তব্যের সমালোচনা করেন। তিনি বলেন, ট্রাম্পের মন্তব্য পুরনো শোয়ের পুনরাবৃত্তি, যা বিভক্ততা এবং অসম্মানের। হ্যারিস বলেন, আমরা এমন একজন যোগ্য নেতা চাই যিনি বুঝতে পারবেন আমাদের পার্থক্যগুলো আমাদেরকে বিভক্ত করে না, বরং আরও শক্তিশালী করে তোলে। হ্যারিস ট্রাম্পকে মনে করিয়ে দিয়ে বলেন, তিনি প্রথমে কৃষ্ণাঙ্গ এবং এশিয়ান আমেরিকান ভাইস প্রেসিডেন্ট, যেখানে রয়েছে ভারতীয় এবং জামাইকান বংশোদ্ভূত বাবা মা। গাইডেড মিসাইল ছুড়ে হত্যা করা হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়াকে। এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করেছে ইরান ও হামাস। 3 দিনের শোক ঘোষণা করেছে ইরান। নিন্দা জানিয়েছে রাশিয়া, চীন, তুরস্ক, জর্ডান ও লেবানন। ইসরায়েলকে দায়ী করা হলেও হানিয়াকে হত্যার বিষয়ে এখনও মুখ খোলেনি দেশটি। আর যুক্তরাষ্ট্র এ ব্যাপারে কিছুই জানত না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। বিস্তারিত শাওন মাহফুজের প্রতিবেদনে। ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে মঙ্গলবার তেহরানে অবস্থান করছিলেন হামাস প্রধান ইসমাইল হানিয়া। উত্তর তেহরানে তিনি যে বাসভবনে ছিলেন সেখানেই গাইডেড মিসাইল ছুড়ে তাকে হত্যা করা হয়। হামলায় হানিয়ার দেহরক্ষীদের একজন নিহত হন। হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে দায়ী করা হলেও এখনও এ বিষয়ে মুখ খোলেনি দেশটি। তবে হানিয়াকে হত্যার সমুচিত জবাব দেওয়ার অঙ্গীকার করেছে হামাস। এই হত্যার প্রতিশোধ নেয়া ইরানের দায়িত্ব বলে মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইসমাইল হানিয়াকে সাহসী নেতা আখ্যায়িত করে এই হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে চরম মূল্য দিতে হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। নিন্দা জানিয়েছে চীন, রাশিয়া, তুরস্ক, লেবানন, জর্ডান ও কাতার। এটি পুরোপুরি অগ্রহণযোগ্য রাজনৈতিক হত্যাকাণ্ড বলে মন্তব্য করেছে রাশিয়া। এ ঘটনায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির পাশাপাশি গাজায় যুদ্ধবিরতির আলোচনা ভেস্তে যাওয়ার আশঙ্কা করছে কাতার। তবে যুক্তরাষ্ট্র এ ব্যাপারে কিছুই জানত না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। বৃহস্পতিবার তেহরানে জানাজা শেষে শুক্রবার ইসমাইল হানিয়ার মরদেহ নেওয়া হবে কাতারে। সেখানে লুসাইল শহরে তাকে দাফন করা হবে। হানিয়ার উত্তরাধিকার হিসেবে তালিকায় রয়েছে জ্যেষ্ঠ নেতা ইয়াহিয়া সিনওয়ার, খালেদ মেশাল ও জাহের জাবারিনের নাম। গত শতকের ৮০ দশকে হামাসের উত্থানকালে ফিলিস্তিনি সুন্নি মুসলিমদের রাজনৈতিক ও সামরিক আন্দোলনের সামনের কাতারে ছিলেন ইসমাইল হানিয়া। নানা চড়াই উতরাই পেরিয়ে ২০০৬ সালে ফিলিস্তিনের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন তিনি। ২০১৭ সালে হামাসের প্রধান নির্বাচিত হওয়ার পরপরই তাকে সন্ত্রাসী ঘোষণা করে যুক্তরাষ্ট্র। এরপর থেকে কাতারে বসবাস করে আসছিলেন তিনি। গাজা যুদ্ধে ৩ ছেলেসহ পরিবারের ৬০ সদস্যকে হারিয়েছিলেন ইসমাইল হানিয়া। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। শেষ করব সকাল ৯টা নিউজ আওয়ার। তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শুরু হলো শোকের মাস আগস্ট। সহিংসতার তদন্তে জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী। অনাস্থা কাটাতে দরকার রাজনৈতিক দূরদর্শিতা ও তরুণ প্রজন্মের মনোজগতের পরিবর্তন, বলছেন বিশ্লেষকরা। নির্ধারিত দামের চেয়ে বেশি দামে ডলার বিক্রি করলে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি। নরসিংদী জেলা কারাগারের ৬৭ কারারক্ষী সহ ৭৭ জন বরখাস্ত। হামাস নেতা ইসমাইল হানিয়া হত্যার প্রতিশোধ নেয়ার অঙ্গীকার ইরানের। Sponsored by Abiba Finance Limited.
এই ছিল নিউজ আওয়ার। এটিএন নিউজের সব খবর জানতে ভিজিট করুন www.atnnewstv.com। এছাড়া চোখ রাখুন এটিএন নিউজের ইউটিউব ও ফেসবুক পেজে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ।